সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরেই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, এটি সরকারই তার আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে। এবং জেনারেল ওয়াকারুজ্জামান কেন রাজনৈতিক বক্তব্য দিবেন এমন প্রশ্ন তুলে সরকারের মধ্য থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্বে থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দল, জাতীয় নাগরিক কমিটির নেতারা সহ কোনো কোনো দলের নেতারা যে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করছিলেন, প্রশ্ন তুলছেন যে জেনারেল ওয়াকারকে যদি রাজনীতিতে আসতে হয় তাহলে গায়ের ঊর্ধ্বে খুলে আসতে হবে। এমন একটা অবস্থায় অনেকের মনে প্রশ্ন যে কি হতে যাচ্ছে, কোনো চমক আসতে যাচ্ছে কিনা। হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে, কেউ স্পষ্ট করে বলতে পারেন না যে কি হতে যাচ্ছে। তবে এমন সব প্রশ্নের মধ্য দিয়ে আমরা সবশেষ সোমবার ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের যে বৈঠক, তার মধ্য দিয়ে আমরা বলতে পারি কিছু একটা হচ্ছে, এবং এই কথা আমি সবসময় বলে আসছি। এবং সবশেষ গত 2 দিনে ঘটনা পরম্পরায় আমাদের সামনে যা উপস্থিত হচ্ছে, মনে হতেই পারে যে হাওয়া বদলাচ্ছে খুব দ্রুত। প্রথমত, সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কারোর সাথে কোনো আপোষ করবে না, এবং করিডোরের ক্ষেত্রে তারা স্পষ্ট জানিয়ে দিল এটি তারা কোনোভাবেই মানবে না। আবারও জানিয়ে দিল। নিঃসন্দেহে এর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি। একই সঙ্গে বিএনপি সেনাপ্রধানের বক্তব্য সমর্থন দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খুবই গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী খুবই গুরুত্বের সঙ্গে এবং লজিক্যালি একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে 5 আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সারা দেশের মানুষ তো মুখিয়েছিলেন সেনাপ্রধানের বক্তব্যের জন্য, তাহলে এখন এই অবস্থায় এসে সেনাপ্রধান যদি গণতন্ত্রের স্বার্থে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য কোনো মন্তব্য করে থাকেন, কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাহলে সমস্যা কোথায়? খুবই স্বাভাবিক। দেখুন, একটি কথা সবসময় বলি, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো স্বাভাবিক সরকার নয়। এখানে সেনাবাহিনীর অবশ্যই অবশ্যই অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে দেশকে নৈরাজ্যময় একটা অবস্থা থেকে উত্তরণের জন্য। এ বিষয়ে আর বলছি, তার আগে একটু বলি যে জামাতের বৈঠকে কারা উপস্থিত ছিলেন। জামাতের নেতাদের মধ্যে ছিলেন জামায়াতের শীর্ষ নেতা আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গণমাধ্যম গণমাধ্যমের পক্ষ থেকে যখন জানতে চাওয়া হলো বৈঠক বিষয়ে, তখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল কেবল, সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা হয়েছে, এই তো। কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি জানতে চাইলে তিনি বলছেন সেনাপ্রধান বা সেনাবাহিনী কারোর সঙ্গে আমাদের ফর্মালি কোনো বৈঠক হয়নি। আবারও সে কথা। এখন নির্বাচন বা রাজনৈতিক কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যতটুকু বলেছি এর বেশি কিছু বলতে পারবো না। তার মানে এই যে এর বেশি কিছু বলতে পারবো না, এর মধ্য দিয়েই আমরা স্পষ্ট যে আরো অনেক বেশি বিষয়ে আলোচনা হয়েছে। এবং জামাত ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। জামাত সাম্প্রতিক সময়ে রাজনীতিতে মুরব্বীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে। 21 মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, তারপরে সরকারের মধ্যে যে তুমুল একটা উদ্বেগের বিষয় আমাদের সামনে স্পষ্ট হলো। তারপরে জামাতের পরামর্শ ছিল সর্বদলীয় বৈঠক আহ্বানের। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল এনসিপি, তাদের নেতারাও বললেন যে শনিবার পর্যন্ত আমাদের সময় দিন, আপনি পদত্যাগ করবেন না, আমরা সব কিছু ম্যানেজ করে ফেলছি, সব দলের একাত্মতা সমর্থন আপনার প্রতি আসবে। আমরা দেখলাম যে সে ধরনের একটি আয়োজন করা হলো সরকারের পক্ষ থেকে। এটা একটা প্রহসনের আলোচনা, আমি নিঃসন্দেহে বলবো। সরকার তার অবস্থানে আছে, শুধু রাজনৈতিক দলগুলো গিয়েছে আর আসছে, তাদের সেই পুরনো বক্তব্যগুলো দিয়ে আসছে। তো সরকার ফুরফুরে মেজাজে আছে, থাকতেই পারে। এখন কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন যে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে যেই আলোচনার ক্যান্টনমেন্টে আয়োজন করা হলো, কাদেরকে ডাকা হয়েছে, সেই প্রশ্নের জবাবে সেনাপ্রধানের মুখ থেকে প্রথমে জামাতের নামটি বেরিয়েছিল, এবং সেখান থেকে অনেকে তাকে আক্রমণ করার চেষ্টা করলেন যে তিনি জামাতের লোক। আবার কি হলো, তিনি নামাজ রোজা করেন, ধর্মকর্ম পালন করেন, এই জন্য তিনি মৌলবাদী। কি আশ্চর্য বিষয়! ধর্মকর্ম তো আমরাও পালন করি ব্যক্তিগত জীবনে, তাতে আমরা সবাই মৌলবাদী হয়ে যাব? সে যাক। এখন আবার দেশকে অস্থিতিশীল করতে, নৈরাজ্যের দিকে নিয়ে যেতে বিশেষ কোনো কোনো পক্ষের পেইড এজেন্ট হয়ে আটলান্টিকের ওপার থেকে কয়েকজন আছেন, তারা জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছেন।
বিএনপি সেনাপ্রধানের বিরুদ্ধে বিশুদ্ধার করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন। আবার সেই জামাতের সঙ্গে বৈঠক, বিষয়টা কি? এত সহজে সমীকরণ মেলালে হবে না। সেনাপ্রধান ইজ অন রাইট ট্র্যাক, আমি সবসময় বলে আসছি। আবার কেউ কেউ বলেন সেনাপ্রধান শেখ হাসিনা আত্মীয়, অর্থাৎ তিনি গাদ্দারি করছেন দেশের সঙ্গে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। সব কথা আসলে বিবেচনায় নিয়েই আমাদের রাজনীতির এই সরকার একটি ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক সরকার। এই কথাটা এর আগে কোনোদিন বলেনি কিন্তু বিএনপি। এতদিন ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র এই কথাটা চালু ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। আজকে কিন্তু নাম না করে বলা হলো যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের প্রতীক হচ্ছেন মোহাম্মদ ইউনূস। তার জন্যে এই মুহূর্তে এখনই চাই জনপ্রতিনিধিদের নির্বাচিত করা, তাহলে দেশ তাহলেই মুক্ত হবে। এখন প্রশ্নটা হলো, এখন তো এই তো বলে দিয়ে দিলেন আমাদের তারেক রহমান, তিনি বলে দিলেন এই সরকারকে নির্বাচন করে নতুন সরকার আসতে হবে। এই সরকার তো বললো নির্বাচন করবে না। যে সরকার একটা অনির্বাচিত সরকার, যেটা সংবিধানগতভাবে একটা অবৈধ সরকার, সেই সরকারকে যদি আপনি নামাতে গেলে বিরাট কোনো কাজের তো দরকার হয় না, ক্ষমতার দরকার হয় না। রাষ্ট্রপতির একটি অর্ডার দেবে, তারপরে দেখবেন রাস্তা শুনশান হয়ে গেছে। রাষ্ট্রপতি যে মুহূর্তে এই সরকারকে বাতিল ঘোষণা করে আরেকটি সরকার গঠনের ডাক দেবেন, তার জন্য সেনাবাহিনীর আপনার ওপরে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার ওপরে যদি সেই দায়িত্ব দেন, যে দায়িত্ব আপনি 5ই আগস্ট আপনি কিন্তু এই দায়িত্ব পালন করেছেন, বলে গিয়েছেন। আপনিই মিটিং করছেন রাষ্ট্রপতির কাছে গিয়ে, সমস্ত দলকে নিয়ে গিয়ে। সেদিন করতে পারলে আজকে কেন করতে পারেন না? আজকে এই সরকারকে রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করে এই সরকারকে বাতিল করে একটি কি বলবো জাতীয় সরকার গঠন, কিংবা আপনি ক্ষমতা হাতে নিন না, একটি কেয়ারটেকার সরকার করে 3 মাসের মধ্যে নির্বাচন করার অভিজ্ঞতা বাংলাদেশে আছে। মানুষ আপনাকে শ্রদ্ধা করে একটা কারণে, সে কারণটা হলো যে আপনি মার্শাল ল জারি করে ক্ষমতা হাতে দখল নেওয়ার জন্য আপনি ব্যগ্র নন। আপনি সেনার যেটা কাজ, সেই কাজ করতেই আপনি চান। আমরা জানি যে আপনি ক্ষমতা গ্রহণের জন্য আপনি লালায়িত নন, কিন্তু ক্ষমতা গ্রহণের জন্য লালায়িত না হলেও আপনার উপরে তো একটা দায়িত্ব আছে দেশকে বাঁচানোর। সেই দায়িত্বের জন্য তো মাঝে মাঝে ফোঁস করে ওঠেন। কিন্তু যখন ইউনূস সরকার বলছে আপনাকে, আপনাদের যদি অনধিকার চর্চা করেন বরদাস্ত করা হবে না, তারপরেও কেন আপনি চুপ করে রয়েছেন? দয়া করে চুপ করে থাকবেন না, দয়া করে চুপ করে থাকবেন না। এই ইউনূস সরকারকে অবিলম্বে বাতিল করে সেই হয় নিজে ক্ষমতা নিন, 3 মাসের মধ্যে ভোটের ব্যবস্থা করুন। প্রফেসর ইউনূস যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, সেই ডক্টর খলিলুর রহমান, তিনি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং কনক সরোয়ার সহ ভিতরে কিছু সরকারের উপদেষ্টা, কিছু বেসামরিক লোক, ছোটন, ফরাদ মাজার, এসব গ্যাংরা মিলে তারা চিন্তা করেছেন যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে। কারণ হিসাবে তারা মনে করতেছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন চায়, এবং যদি নির্বাচন চায় তাহলে বিএনপি ক্ষমতায় এসে পড়বে, এবং বিএনপি ক্ষমতায় আসলে ভারতের পারপাস সার্ভ করা হবে। কারণ ভারতও নির্বাচন চায়, ওয়াকারও নির্বাচন চায়, বিএনপিও নির্বাচন চায়। সুতরাং এই বিএনপি ভারত এবং ওয়াকারকে একই সুতায় গেঁথে সঙ্গে আবার আওয়ামী লীগকে জুড়ে দিয়েছেন। এটা যুক্তি কতটুকু সেটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। আমার কাছে একরকম, আপনাদের কাছে একরকম। কেউ বলে ঠিক আছে, কেউ বলে ঠিক নাই, কেউ বলে নির্বাচন হওয়া দরকার, কেউ বলে দরকার নেই। সে আলোচনা যাচ্ছি না। তো যেই কথা সেই কাজ। এখন যেহেতু পিনাকি ভট্টাচার্যের গুরু ডক্টর খলিলুর রহমান, সেহেতু খলিলুর রহমান সিদ্ধান্ত নিল যে যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে তার একটা বড় রোল প্লে করতে পারে, এবং বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু আগে ছিল না, এই পদটা নতুন ক্রিয়েট করা হয়েছে, এবং এই পদটা ক্রিয়েট করার আগে ডক্টর ইউনূস কারোর সঙ্গে কোনো পরামর্শ করেননি। তো এই পদটা পাওয়ার পরে ডক্টর খলিলুর রহমান, তিনি সেনাবাহিনীর বর্তমানে সেকেন্ড ইন কমান্ড আর্ম ফোর্সেস ডিভিশনের এক্সিকিউটিভ লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তোলেন, এবং তাকে আশ্বাস দেন যে আমরা জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে তোমাকে সেনাপ্রধান বানাবো, তোমাকে পরিস্থিতি ট্যাকেল দিতে হবে। তো এই খবরটা পেয়ে জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি 2বার চিঠি দিয়েছেন ডক্টর ইউনূসকে যে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে আপনি আর্ম ফোর্সেস ডিভিশনের এক্সিকিউটিভ পদ থেকে সরিয়ে দিন। 2বারই ডক্টর ইউনূসের দপ্তর থেকে চিঠি এসেছে অপেক্ষা করার জন্য। হ্যাঁও বলে না, নাও বলে না, শুধু বলে অপেক্ষা করো। তো এতে জেনারেল ওয়াকারুজ্জামানের মনে সন্দেহটা আরো পরিষ্কার হলো যে হ্যাঁ, আসলে কিছুটা হচ্ছে। যদি তাই না হয় তাহলে আমি সেনাপ্রধান, আমি চাওয়ার পরেও কেন আমার অধীনস্থ লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে সরানো হচ্ছে না। তো এরপরই একটা গুজব রটিয়ে যায়
যে ডক্টর ইউনূস সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং এই সংক্রান্তটা চিঠি রাষ্ট্রপতি চুপ্পুর কাছে তার অনুমোদনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো এই ব্যাপারটা আমি ক্লিয়ার না, বাট আমি বোধ করি যে এই রাষ্ট্রপতির দপ্তর থেকেই মূলত এই ব্যাপারটা লিক হয়ে যাওয়ার পরে বিএনপি জানতে পারে এবং মার্কিন দূতাবাস জানতে পারে এবং পরবর্তীতে বিএনপি থেকে স্পষ্ট প্রতিবাদ করা হয় এবং মার্কিন দূতাবাস থেকেও তাদের চ্যানেল ব্যবহার করে ডক্টর ইউনূসকে এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলকে বলা হয় যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমরা চাচ্ছি না সেনাবাহিনীর প্রধান তার পদ থেকে সরে যাক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে যদি এই সেনাপ্রধান তার পদ থেকে সরে যায় তাহলে হয়তোবা নির্বাচন বিলম্বিত হতে পারে এবং নির্বাচন বিলম্বিত হোক এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রও চায় না। ডক্টর খলিলুর রহমান, পিনাকি ইলিয়াস এরা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যেই মুহূর্তে সেনাপ্রধানের পদত্যাগ অফিসিয়ালি সম্পন্ন হয়ে যাবে তখন এই পিনাকি এবং ইলিয়াস এরা কন্টিনিউ ভিডিও বানাবে, ভিডিও বানিয়ে জনগণকে বুঝাবে যে ওয়াকার আসলে একটা ভারতের দালাল, কারণ ওয়াকারও নির্বাচন চায়, ভারতও নির্বাচন চায়, ওয়াকার শেখ হাসিনার বোন জামাই, এই সব বলে টোলে জনগণকে বুঝাবে যে ভারতের গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এবং ওদিকে বাংলাদেশের রাস্তায় রাস্তায় এই ওয়াকারের বিদায় উপলক্ষে মিষ্টি বিতরণ করা হবে, আনন্দ মিছিল করা হবে। এই আনন্দ মিছিলের ভারটা দেওয়া হয় তারেকের উপরে। তারেক হচ্ছে ওই যে গণ অধিকার পরিষদের যে আগে নেতা ছিল, বর্তমানে আম জনতা পার্টির নেতা। ওই যে আম বিক্রি করে তারেক, আম বিক্রি করতে সমস্যা নাই, আম বিক্রি করা একটা হালাল জিনিস, মানে আপনারা চিনতে পারেন জন্য বললাম আর কি। সে বিক্রি করেও আম, তার দলের নামও আম জনতার দল। এই তারেককে দায়িত্ব দেওয়া হলো। তো এই দায়িত্ব দেওয়ার পরে তারেক তখন সরাসরি তার বিরোধিতা করলো। এই তারেক কিন্তু এর আগে পিনাকি এবং ইলিয়াসের জন্য বহু কিছু করেছে। ভারতীয় পণ্য বয়কটের কর্মসূচির নাম করে প্রবাসীদের কাছ থেকে কিন্তু টাকা পয়সাও বহু খাইছে। তো সেই তারেক আবার প্রথম আলো, ডেইলি স্টারের সামনে সামাজিক জিয়াফত কর্মসূচি, ওই যে গরু কেটে জবাই করা, তারপরে ধানমন্ডি 32 নম্বর ভাঙা, এইসব বিভিন্ন কাজে তারেককে কিন্তু এরা অনেক ব্যবহার করেছে। কিন্তু সেই তারেক এবার বলল যে না, আমি আপনাদের সঙ্গে নাই। তারেক গো ধরে বসলো। তো এর ভিতরে আবার সেনাবাহিনীর প্রধান জানতে পারলো যে তাকে হয়তো বাদ দেওয়া হবে, তিনি আবার তার অধ্যস্থন অফিসারদের কাছ থেকে বিদায় নেওয়া শুরু করলেন। অধ্যস্থন অফিসাররা আবার খেপে যাওয়া শুরু করলো যে আমরা দেশের এই ক্রান্তি লগ্নে রাস্তাঘাটে থেকে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছি, আমাদের প্রধানকে সরিয়ে দেওয়া হবে কেন? একটা অস্থিরতা সৃষ্টি হলো। এই অস্থিরতার ভিতরেই খবর এলো যে সেনা প্রধান যাচ্ছেন না, তিনি থাকছেন, এটা অবশ্যই স্বস্তির বিষয়। তো এরপরেই ডক্টর ইউনূস বললো যে তাহলে আমি পদত্যাগ করবো, তিনি রাগ করলেন, এই সেই। তো যাই হোক, এরপরের ঘটনা আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস আর পদত্যাগ করলেন না এবং সেনাবাহিনীর প্রধানও তার পদে থেকে গেলেন এবং বিএনপি একটা মধ্যস্থতার ভূমিকা অবলম্বন করলো এবং বিএনপি সেনাপ্রধানকে বললো যে আপনি সেনাপ্রধান, আপনি আসলে আপনার ইখতিয়ারের বাইরে কোনো কথা বলবেন না এবং ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদীর কৌশলের জালে পা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর ইউনূসের দ্বন্দ্ব শুরু হয়েছে। এরই ফলশ্রুতিতে যে কোনো সময় পদত্যাগ করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।